ফ্যাসিবাদের আইকন ছিল কে? শেখ মুজিবুর রহমান। হাসিনার ফ্যাসিবাদ বা আওয়ামী ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমান, এটা আমি বলি সবসময়। কিন্তু আজকে আমি কোনো বিশেষণ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেব। বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে, মুজিবের নির্দেশে। কাকে করা হয়েছিল? সিরাজ শিকদার। সিরাজ শিকদারকে প্রথমে গুম করা হয়েছিল, চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল। গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে, এটা ফুয়াদ জানে, বিকজ হি ইজ অলসো এ ব্যারিস্টার। এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল, বিচার বহির্ভূত হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সাভারে। এবং তার আগে মুজিবের সাথে তার দেখা হয়েছিল, মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং মুজিবের ধমকে যখন সিরাজ শিকদার মানতে অস্বীকার করেছিল, তখন মুজিব বলেছিল তাকে হত্যা করে ফেলতে। শুধু হত্যাই করে নাই, হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি, শেখ মুজিবুর রহমান যার নাম, তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার। মানে শুধু যে তিনি গুম এবং বিচার বহির্ভূত হত্যা করেছেন তাই নয়, তিনি দমভক্তি করেছিলেন। আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন, শেখ মুজিবের ভাষা। আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে, ডিএনএর সূত্রে কার কাছ থেকে শিখেছে, আপনারা বুঝতে পারছেন। এটা গেল একটা। বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন? 1973 সালে শেখ মুজিবুর রহমান। প্রথম কারচুপি, যে কারচুপির কথা আমরা জানি। এবং আপনাদের জেনারেশন গত 18 বছর ধরে ভোট দিতে পারেন নাই। সুতরাং বাংলাদেশে আমি একটা হিসেব করে দেখেছি, যে ছেলে বা মেয়ের বয়স 36 বছর, সে ভোট দিতে পারে নাই। 2008 সালে যার বয়স ছিল 18 নিচে, সে তো ভোটার ছিল না। তার সাথে যদি আমি আরও 18 বছর যোগ করি বা তারপরে 16 বছর যোগ করি, তাহলে 34 বছর হয়। সুতরাং 34 বছরের এক তরুণ অথবা তরুণী ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তো এই প্রথম কারচুপি, ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট, শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম স্টেট টেরার, আমি স্টেট টেরার যেটাকে বলি, সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। কিভাবে? রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে। রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাভ ল। রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো, যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারতো, গুম করতে পারতো। সুতরাং প্রথম যে স্টেট টেরার, সেটা শেখ মুজিব শুরু করেছিলেন। স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দেব। লাল ঘোড়া দাবড়িয়ে দেব বলে তিনি জনগণকে, নাগরিককে বা বাসিন্দাকে, ফুয়াদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন, লাল ঘোড়া দাবড়িয়ে দেব আমার কথা না শুনতে। এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিনা ছিল, যার নাম শেখ মনি, যার ছেলে তাপস, লুটেরাদের মধ্যে একজন, ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন। দুর্ভাগ্যজনকভাবে তাপসও নাকি আমাদের ফুয়াদের মতো এক ব্যারিস্টার। তো সেই তাপসের পিতার নাম ছিল শেখ মনি। শেখ মনির একটা বিখ্যাত ডায়ালগ ছিল, বিখ্যাত স্লোগান ছিল, আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। তাহলে যে দেশে আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই বলা হয়, সেই দেশের কি নাম হওয়া উচিত, সেই শাসন ব্যবস্থার নাম কি হওয়া উচিত, সেটা নির্ধারণের ভার আমি ছেড়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ ফিলোসফার, ভবিষ্যৎ পলিটিক্যাল সায়েন্টিস্টদের হাতে। আমি আজকে কোনো কমেন্ট করব না, আমি শুধু ইতিহাস বর্ণনা করছি। 1974 সাল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। আমার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামের বারান্দায় কঙ্কালসার মৃত এবং অর্ধমৃত মানুষের সারি। তারা নড়তে পারে, যারা জীবিত আছে তারা নড়ার শক্তি নাই তাদের, লক্ষ লক্ষ। আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামের ওই বারান্দায়, এবং যে সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটার ফুটপাতে পড়ে আছে, আমার নিজের চোখে দেখা। মা এবং বাচ্চা মরে পড়ে আছে, আমার নিজের চোখে দেখা, অর্ধ উলঙ্গ নরনারী। এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল, সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয় নাই, হয়েছিল হোর্ডিংয়ের জন্যে, হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্যে। এবং এটার উপরে ডক্টর অমর্ত্য সেনের একটা বড় কাজ আছে, যেখানে তিনি বলেছিলেন ডিস্ট্রিবিউশন ওয়াজ দ্য প্রবলেম, মিনিং
গভর্নেন্স ওয়াজ দ্য প্রবলেম। শেখ মুজিবের গভর্নেন্স ওয়াজ দ্য প্রবলেম, যে কারণে এমন নিদারুণ দুর্ভিক্ষ আমাদের দেখতে হয়েছিল 1974 সালে। আসেন, বাংলাদেশে প্রথম একদলীয় শাসন কে করলেন? শেখ মুজিবুর রহমান। সমস্ত দল নিষিদ্ধ করে দেয়া হলো এবং বলা হলো এক দেশ। এই ল্যাঙ্গুয়েজটা চিন্তা করেন, স্লোগানটা এক দেশ এক নেতা এক দল। তো যখনই আপনি এক নেতা এক দল এক দেশ বলবেন, এটা তো একটা ফ্যাসিস্ট রাষ্ট্র নাকি? একটা ফ্যাসিস্ট রাষ্ট্রই তো এটা সম্ভব যে এক দল এক নেতা এক দেশ। আচ্ছা, গেল। বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে? শেখ মুজিবুর রহমান। কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল, প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল, শুধু 4টি ছাড়া। এই 4টি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা, বন্দনা করা, যে বন্দনা আপনারা গত 16 বছর দেখতে পেয়েছেন। এই 16 বছরের বন্দনার যে কালচার, একটা ফ্যামিলি, একজন ব্যক্তির বন্দনার যে কালচার, ব্যক্তি পূজা, এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে। এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে, শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন, তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। শত শত ইউনিভার্সিটির টিচার, শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদমবুসি করবার জন্য। এই দৃশ্য আমার দেখা। এবং সবাই, কারণ সবাইকে নেতার কদমবুসি করে তারপরে বাকশালে যোগদান করতে হবে। বাকশালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদমবুসি করতে হবে। তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা 16 বছর দেখেছেন, আর শেখ মুজিবের শাসনকাল ছিল 3.5 বছর, মাত্র 3.5 বছর। তো 3.5 বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল, সেই লোকটি যদি হাসিনার মতো 15 বছর সময় পেত, তাহলে জনগণের উপরে কি কি করতো আপনারা চিন্তা করে নেন। আপনারা হাসিনাকে বলেন ভয়ানক ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা, তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা? আবারও আমি বলছি, আজকে আমি কোনো কমেন্ট করব না, এটা আপনারা করবেন যে শেখ মুজিব, এই যে ফ্যাসিবাদের আইকনকে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো, কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে। যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে। আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে। সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের, ভারতীয় সাম্রাজ্যবাদের, ইন্ডিয়ান হেজেমনির কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে, কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে, কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কি করে।